দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, চিকিৎসা ও প্রতিরোধ। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার ইসলাম উদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, মিরপুর। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আমাদের জীবনযাপনের কারণে বা বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনের কারণে ফুসফুসের ক্যান্সার কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুসফুসের ক্যান্সারের লক্ষণ কী কী লক্ষণ দেখলে আমরা চিকিৎসকের কাছে যাব এবং এর প্রতিরোধ এবং চিকিৎসা, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক ডাক্তার ইসলাম উদ্দিন চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে আমরা প্রথমেই জানতে চাচ্ছি, অনেক ধরনের ক্যান্সারই তো আসলে রয়েছে, কিন্তু এর মধ্যে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার অন্যতম। ফুসফুসের ক্যান্সার আসলে কেন হয়? আমরা বলে থাকি ফুসফুসের ক্যান্সার কারণগুলোকে রিস্ক ফ্যাক্টর। 90% রিস্ক ফ্যাক্টর হলো যারা ধূমপান করে। এই ধূমপান করা থেকে বিরত থাকতে পারলে আমাদের এটা কমে আসবে। লাং ক্যান্সার মেল এবং ফিমেল দুজনেরই হয়ে থাকে। এছাড়া যে কারণগুলো রয়েছে অর্থাৎ রিস্ক ফ্যাক্টর, যে তামাক প্রস্তুত করছে, তামাক নিয়ে যাচ্ছে, তামাকের প্রসিডিউর করছে, অর্থাৎ কারখানায় যারা কাজ করছে বা বহন করছে তাদেরও রিস্ক থাকবে ক্যান্সার হওয়ার। এবং এটা ছাড়া যেটা আছে অ্যাসবেস্টাস, নিকেল, ক্রোম, অলসো ইকোলজিক্যাল প্রবলেম, এটাও একটা কারণ কিন্তু আমাদের দেশে। আর চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো সব কিছুই আমাদের দেশে আছে। জি, সেটা আমরা নিশ্চয় আলাপ করবো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে। এটা যদি বলতে চাই যে তাহলে আপনার কথার মধ্যে যা আসলে বুঝলাম, শুধু যে ধূমপান করলেই যে এটা হবে তা না, তার সাথে সাথে এই পুরো প্রক্রিয়ার সাথে যারা জড়িত, একদম উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে বহন করে নেওয়া পর্যন্ত সবারই আসলে ঝুঁকি থাকে। এবং এটা আরেকটা আছে ফ্যামিলিয়াল। অনেকেই যেটা বলে থাকেন যারা ধূমপান করেন আর কি, যে আমি তো অল্প করে খাই বা আমি এমনভাবে খাই যেন খুব ধোঁয়াটা ভেতরে না যায়। এইগুলো আসলে বৈজ্ঞানিক আসলে বিষয়টাকে কতটুকু খেলে বা অল্প করে খেলে বা এমন কোনো রিস্ক ফ্যাক্টরের কি কমতি বা বাড়তি বিষয় রয়েছে? যে ধূমপান করবে একই রিস্ক। শুধু তাই নয়, আমার যে ধূমপান করবে যে পাশে বসে থাকবে তার একই এফেক্ট। তার হচ্ছে একজন প্যাসিভ, একজন অ্যাক্টিভ। এই মানে নয় যে আমি তো ধূমপান করছি না, উনি করছে, আমার তো হবে না, আপনি অ্যাফেক্টেড। এটা আমরা সবসময় বলে থাকি যে এটা থেকে দূরে থাকতেই হবে। আমি দর্শকদের হয়ে বলছি, অনেকে আবার মনে করেন যে না, যারা বোধ একটু দামি ব্র্যান্ডের খায় তাদের বোধ একটু ক্ষতি কম হবে, এমন কি কোনো বিষয় আছে কিনা? না, এমন কোনো কিছু নাই। আমাদের রিসার্চে বের হয় নাই যে দামি সিগারেট খেলে হবে না, কম দামি সিগারেট মানে বিড়ি খেলে হবে, হুক্কা খেলে হবে না। আরেকটা বিষয়, এই সময় তো আধুনিক যুগে অনেককে দেখা যায় ই সিগারেট খেতে। আসলে ই সিগারেটের বিষয়টা যদি একটু বলতেন, এটার ঝুঁকিটা কেমন? এটা বলে একটু কম, কিন্তু আমি বলবো যে কম যে খুব একটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আর কি। আর যেটা এটা রিসেন্টলি হয়েছে, অতটুকু কমেন্ট করার মতো, এটা ঝুঁকিহীন ওটা বলার মতো এখনো আমরা ওটা পাইনি, এখনো হয়নি এটা যে আমরা বলতেই পারবো যে ইয়েস এটা খেলে কমে যাবে, এটা ঝুঁকিটা কম। রিসার্চটা নিশ্চয়ই চলছে আর কি। আবার এগুলির সাথে আসলে আমরা জানি যে বৈশ্বিকভাবে বিপুল অঙ্কের অর্থও জড়িত, মার্কেটিং পলিসিও জড়িত। দেখা যাবে যে সকল ইনফরমেশন সব মানুষের কাছে আসবে কি না, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে আমাদের দেশের মতো দেশের জন্য আর কি। আমরা আলাপ করছিলাম, আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন যে বিভিন্ন ধরনের আসলে এই যে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার বিভিন্ন ধরনের ধরন রয়েছে। সেই ধরনগুলো এবং ধরনগুলোর কোনটার ক্ষেত্রে আসলে বিপজ্জনক বা ঝুঁকির মাত্রা কেমন, কোনটা অ্যাগ্রেসিভ, একটু যদি ডিটেল আলাপ করতেন। দেখেন, এটা কোনটা ঝুঁকি না এটা ঠিক না। লাং ক্যান্সার যার হয়েছে তার ট্রিটমেন্ট নিতে হবে। লাং ক্যান্সার ইজ 2 টাইপস, 2 রকম। একটা হলো স্মল সেল লাং ক্যান্সার, আর একটা হলো নন স্মল সেল লাং ক্যান্সার। নন স্মল লাং ক্যান্সারে হিস্টোপ্যাথোলজি 4 রকম আছে। একটা হলো অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, অ্যাডেনোস্কোয়ামাস সেল কার্সিনোমা।
এই যে জিনিসগুলো বের হলো, এই প্যাথোলজি যখন আমাদের কাছে আসে সেটা ধরে আমরা প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি এবং দিয়ে থাকি। স্মল সেলে এরকম ভাগ নেই, স্মল সেল মানে স্মল সেল, এখানে ট্রিটমেন্ট একটাই চলবে। স্মল সেল অ্যান্ড নন স্মল সেল ক্যান্সারের ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। আচ্ছা, তো এটার মানে যদিও অনেকেই জানতে চায় যখন একটা ক্যান্সার শনাক্ত হয় যে তার মৃত্যুর ঝুঁকি কেমন, যে আমার তো বোধ হয় স্মল সেল হলো বা আমার নন স্মল সেল, আমার মৃত্যুর ঝুঁকি বা যেটা আমরা লাইফ এক্সপেক্টেন্সি বলি, সেটা কি আসলে কোনো পার্থক্য রয়েছে কিনা এগুলোর মধ্যে? না, দেখুন লাইফ এক্সপেক্টেন্সি ব্যাপারে জিনিসটা হলো, আমার কাছে যখন একটা পেশেন্ট আসে, যখন দেখি আমরা সাধারণত বেশি পেশেন্ট পেয়ে থাকি অ্যাডভান্স কেস। অ্যাডভান্স কেসটা দ্যাটই ছড়ায় পড়ছে শরীরের মধ্যে। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি আসে আমাদের স্টেজ 3 অর স্টেজ 4। স্টেজ 1 অর স্টেজ 0, স্টেজ 2 আমরা কম পাই। যখন নাকি দেখি অবস্থায় আসছে, তখন তো বলে দিই যে আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি, ট্রিটমেন্ট দিচ্ছি ভালো থাকার জন্য। আমি গ্যারান্টি বলতে পারবো না ভালো হয়ে যাবেন। হ্যাঁ, স্টেজ 1-এ আসেন, ইনশাআল্লাহ আমি বলবো আপনার স্টেজগুলো নিয়ে আলাপ করবো। একজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম আওতাহের, আমি বান্দরবান থেকে বলছিলাম। জি জি বলুন। আমার বয়স 39। জি, আপনার যে টেলিভিশনের ভলিউম রয়েছে সেটা যদি কমিয়ে আমাদের সাথে কথা বলেন, আমরা আরো স্পষ্টভাবে শুনতে পাবো দর্শক। আমার ওই একটু অ্যাজমার সমস্যা আর কি, ঠান্ডা পড়লে জি শীতের সময় অ্যাজমার বেড়ে যায়। জি জি, এই শীতের সময় আসলে অ্যাজমা বেড়ে যাওয়াটা আমরা মনে করি আমাদের দেশের জন্য একটা সাধারণ সমস্যা। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে এবং নিয়ম মেনে চললে অবশ্যই ভালো থাকবেন। আজকে আমাদের যে বিষয়, যে ফুসফুসের ক্যান্সার, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা উত্তর দিব। আসলে আমরা যেটা আলাপ করছিলাম, যে আপনি বলছিলেন যে কোন ধরনের বিষয় রয়েছে, যে স্মল সেল, নন স্মল সেল, এবং সেগুলি যত আর্লি আসা যায় ততই মঙ্গল। আর্লি যে সাইন সিমটমগুলির যে লক্ষণগুলি রয়েছে, সেই লক্ষণগুলি প্রকাশ পেলেই যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায়, সেই লক্ষণগুলি নিয়ে আমরা আলাপ করবো। আমরা আলাপ করছিলাম আসলে যে আপনি বারবারই এটা বলার চেষ্টা করছিলেন যে যত তাড়াতাড়ি আসা যায়, যত আর্লি স্টেজে আসলে আসা যায়, ততই আপনাদের জন্য চিকিৎসা করা যেমন একটু সহজ হয়ে পড়ে, তাদের সার্ভাইভাল রেটটা আসলে বেড়ে যায়। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন, প্রাথমিকভাবে কি কি লক্ষণ দেখলে ওনার পক্ষে তার শনাক্ত করা সম্ভব না, কিন্তু আপনাদের মতো যারা বিশেষজ্ঞ তাদের কাছে কখন যাবেন? আচ্ছা, যদি দেখেন সব ক্যান্সারই অবভিয়াসলি ইজ লাং ক্যান্সার, এভরি উইকে তার ওজন কমে যাবে, ওয়েট লস করবে, বুকে ব্যথা হবে, হেমোপ্রেসি যেটা কাশির সাথে রক্ত আসবে। অনেকে বলে যে হ্যাঁ 2-1 দিন আসছিল, পরে আর আসে নাই, তাই ভালো হয়ে গেছি। না, এটা ভালো হয়নি। যখন আসলো তখন বলল আমার বুকে ভীষণ ব্যথা, আমি ঘুমাতে পারি না, স্যার আমাকে কিছু করেন। তো এই অবস্থায় যখন আসে তখন আমরা কি করি, কি করে শনাক্ত করবো আসলে? আচ্ছা, শনাক্ততে আমাদের এখানে প্রথমেই একটা দেওয়া হয়, আমি দেব একটা চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেতে দেখা গেল একটা শ্যাডো আছে, কনসলিডেশন বলি আমরা, এটা আসছে, তার মানে আমি সন্দেহ করছি এটা লাং ক্যান্সার। তখন আমরা লিখি, অথবা আমি লিখি যে সাসপেক্টেড অফ লাং ক্যান্সার। আমি এখনও বলতে পারবো না হোয়াই, কেন বলতে পারবো না? বলতে পারবো না এই কারণে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আমার করতেই হবে। উইদাউট হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আমি কিন্তু তার চিকিৎসা দিতে পারবো না, এটা নিষিদ্ধ। তখন আমি কাকে কী করলাম, একটা সিটি স্ক্যান করলাম মোর কনফার্ম হওয়ার জন্য। সিটি স্ক্যানও তাই আসলো, বলল যে লাকিলি লাং ক্যান্সার। তখন ওখান থেকে আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্টে পাঠিয়ে দিলাম, কোর বায়োপসি বলি আমরা, কোর বায়োপসি করে নিয়ে আসতে হবে আপনার। কোর বায়োপসি করে নিয়ে আসলো এবং পজিটিভ। তখন আমরা বলবো যে হ্যাঁ আপনাকে আমরা কি করব, ক্যান্সারের চিকিৎসা দেব। আর যদি যাদের একটু পয়সা করি আছে, আমরা পেট স্ক্যান সিটি দেই, এটা হোল বডি হয়ে আসলো। এখন এই যে আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা পেলাম, এখানে কিছু ভাগ আছে। এটা একটু আমি জানতে চাচ্ছি দর্শকদের হয়ে, যে এই যে
চিকিৎসাগুলো বা এই যে পরীক্ষাগুলি করলেন, প্যাট স্ক্যান করলেন বা হিস্টোপ্যাথোলজি করলেন, এক্স-রে করলেন, এই সবগুলো ফ্যাসিলিটি কি আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে? সম্পূর্ণ আছে, কোনো অংশেই বিদেশ থেকে কম নেই আমাদের, এভরিথিং একদম নিশ্চিত। বুঝছেন? আচ্ছা, আপনি হিস্টোপ্যাথোলজির বিভিন্ন টাইপের কথা আচ্ছা, যেমন ধরেন নন স্মল সেল লাং ক্যান্সারে হিস্টোপ্যাথি চার রকম আছে: অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা অ্যান্ড অ্যাডেনোস্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা যখন আমরা পেয়ে থাকি তাহলে পারফেক্ট ট্রিটমেন্টটা আমার দিতে সুবিধা হয়, পেশেন্টও উপকৃত বেশি হয়। কিন্তু যখন দেখি যে কোনো আসে যে মালিগন্যান্ট সেল প্রেজেন্ট, ইট ইজ ডিফিকাল্ট ফর আস দ্য ট্রিটমেন্ট। আমি কোনটা ধরে দিব, যদি অ্যাডেনো হয়ে যায়, যদি অন্যটা হয়ে যায়, সেটার জন্য তখন আপনারা কি করেন? এটার জন্য আমি আবার করি, কোর বায়োপসি করি, অথবা লিখি যে যদি কোর বায়োপসি আগে হয়ে থাকে, যদি এটা না আসে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে বলবো। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কি আমাদের দেশে হয়? আছে, অবশ্যই। তাহলে আমরা একসাথে যখন হলো তখন কি একেবারে বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে ফেলা যায় কিনা? হ্যাঁ, করা, যেসব সেন্টারে এইসব সুবিধা রয়েছে করা যায়, অবশ্যই করা যায়। কিন্তু এখানে একটা ব্যারিয়ার আছে, ব্যারিয়ারটা পেশেন্ট থেকে আসে। একটা ইমিউনোহিস্ট্রি করতে ভালো অনেক পয়সা চলে যায়। উনি বলে না স্যার, আমরা যেমন এফএনএসি করে আসছে, এফএনএসি লিখছে লাং ক্যান্সার, এফএনএসি আমরা এখন খুব একটা সুইটেবল মনে করি না। লাং ক্যান্সার এখন উনি বলতেছে আমি কোর বায়োপসি করতে পারবো না, আমার পয়সা নেই স্যার, আমার এটা দিয়ে দিতে হবে। তো কী করব, আমার হাত বাঁধা, আমি ওইটা দিয়ে দিব, ওকে তো বাঁচাতে হবে। একটু আমাদের তরুণ চিকিৎসক বা অনেকের ক্ষেত্রে যেটা হয়, মানে আপনি নিশ্চয়ই এই ধরনের খেয়াল করেছেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের একজন লক্ষণ নিয়ে আসলো, লাংসে দেখলো যে কনসেন্ট্রেশন আসে, ওজন কমে যাচ্ছে, এর একটা আমি মনে করি যে একটা মোটামুটি একটা অংশ কিন্তু টিবি ট্রিটমেন্ট পায় বা সেরকম হয়, সেই ক্ষেত্রে কি আসলে ডিলে হয়ে যায় না? তো ও ধরনের আসলে এমন কি কিছু রয়েছে যা দিয়ে প্রাথমিকভাবে একজন চিকিৎসকও শনাক্ত করতে পারবে না? কারণ আমাদের দেশে টিবির প্রিভিলেন্স এত বেশি, দেখা যাচ্ছে কোনো কিছু না পেলে একটা ট্রায়াল দিয়ে দিই, সেরকমও কিন্তু দেখা যায়। ইটস ভেরি নাইস কোশ্চেন। শুধু একটা দুটা পেশেন্ট না, প্রায় পেশেন্ট পাই টিবি ট্রিটমেন্ট হচ্ছে, অথচ এটা টিবি না। আপনি এক্সরেতে দেখলেই বুঝতে পারবেন এটা টিবি না, এটা লাং ক্যান্সার। এখানে যথেষ্ট পেশেন্ট আসে, এমন ভুক্তভোগী তারা হয়। আমি ভেরি স্যাড এটার জন্য। কেন করে আমি জানি না। এই যে বললাম, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা ট্রায়ালও পেয়ে যায় যে না, আচ্ছা কিছুই পেলো না, একটা আমরা দেখি। এটা খুব সুন্দর বিষয় অবতারণা করলেন। আমরা এই যে আরেকটা অ্যাড করি, যেমন ধরেন আমরা সার্ভাইকেল বলি, এখানে একটা পিণ্ড হয়ে আছে, পিণ্ডটা অনেক দিন ধরে চলতেছে, না 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 এখনো বড় হচ্ছে, আর কিছু করা যায় না, স্যারের কাছে আসলো। এটা ছড়াইছে, এটা লাংসের থেকে ওখানে ছড়াইছে, কিন্তু এটা বুঝতে পারেনি উনি, শেষ পর্যন্ত না পেরে আসলো। তখন সব করার পরে, ডায়াগনোসিস করার পরে লাংসে ধরা পড়লো। এটা প্রায়ই আমাদের কাছে আসে। এই যে শনাক্ত হলো, শনাক্ত করার পরে আসলে চিকিৎসার পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আলাপ করবো। আমরা লক্ষণ খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন আমাদের দর্শকদের জন্য, শনাক্তকরণের উপায় বুঝিয়েছেন। এরপরে চিকিৎসা মডালিটি নিয়ে আপনি বলতে চাইছিলেন যে আপনারা আলাদাভাবে চিকিৎসা দেন। চিকিৎসার পদ্ধতি কি কি উপায়ে আসলে চিকিৎসা দেন? আমরা দিয়ে থাকি কেমোথেরাপি, দিয়ে থাকি টার্গেটেড থেরাপি, দিয়ে থাকি ইমিউনোথেরাপি, দিয়ে থাকি সার্জারি, দিয়ে থাকি রেডিয়েশন থেরাপি। এইগুলো সবটাই বাংলাদেশে অ্যাভেলেবল, যদিও আরও আমাদের রেডিয়েশন মেশিন অনেক দরকার। আচ্ছা, এই টার্গেটেড থেরাপি সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে একটু জানা রয়েছে। এটা টার্গেট থেরাপিটা আসলে কি? টার্গেটেড থেরাপিটা মানে জিনিসটা হলো যে আমি ওই টার্গেট করে যে দিলাম, ওইখান থেকে যে ক্যান্সার সেলগুলো হচ্ছে এটাকে বন্ধ করে দেবে, দিস ইজ। আর হোয়াট ইজ দ্য ইমিউনোথেরাপি? ইমিউনোথেরাপি হলো ইমিউন সিস্টেমে যেয়ে ওটাকে বন্ধ করবে। আমি ওই ওষুধগুলোকে অ্যাভেলেবেল রয়েছে আমাদের দেশে, অ্যাভেলেবল, একদম অ্যাভেলেবল।
ওগুলো একটু বোধহয় কস্টলি না? কস্টলি, জি। সরকারিভাবে কি ওগুলোকে পাওয়া যায়? না আমার জানা নেই, তবে এটা ভেরি সরকার, আমাদের সরকার গরিব এত দিতে পারবে না। আচ্ছা, এই যে আমরা এই যে রেডিও থেরাপির কথা বলবেন, রেডিও থেরাপি দেখা যাচ্ছে যে একটা তো সাইকেল রয়েছে যে 1 মাস 2 মাস 3 মাস পর পর, কিন্তু দেখা যায় যে তারা তো আসলে ডেট পায় না। তাহলে তো আসলে এই যে প্রক্রিয়া বা চিকিৎসার প্রক্রিয়াটা আসলে এটাকে ব্যাঘাত ঘটায় না? অবশ্যই ঘটায়, কিন্তু এটা যে ডিলেটা হয় আমাদের দেশে যে মহাখালীতে যে ক্যান্সার রিসার্চ সেন্টার আছে, হসপিটাল, সেখানে তার কারণটা হলো প্রচুর পেশেন্ট। একটু আমার নিজের ব্যক্তিগতভাবে জানতে যে আপনাদের এই যে আসানি মিশন ক্যান্সার হাসপাতালে কি রেডিওথেরাপির ব্যবস্থা আছে? আমাদের উত্তরা রেডিওথেরাপির ব্যবস্থা আছে এবং আমরা খুব কম পয়সা দিয়ে থাকি। তারপরে বেশ কিউ থাকে। এই বিভাগীয় শহরগুলিতে কি এইটার ব্যবস্থা রয়েছে কি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় না, সব জায়গায় না। এই জন্য আমি বলি প্রত্যেকটা হসপিটালে এটা থাকতে হবে, প্রত্যেকটা হসপিটালে মেডিকেল অনকোলজিস্ট থাকতে হবে। মেডিকেল অনকোলজি এই কারণে বলছি, তাদের প্রথম পেশেন্টটা আসবে অ্যাকচুয়ালি মেডিকেল অনকোলজিস্টের কাছে, তখন তারা দেখে বোর্ড করে রেফার করবে কখন কি করা যায় আর কি। আমরা একটা টিউমার বোর্ড করি, টিউমার বোর্ডে ফাইনাল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটাও বলে দিই যে এটা করা ওনার জন্য বেস্ট। আমি যখন বাংলাদেশে আসলাম 2011 সালে, তখন বলছিলাম একটা কথা যে 2020 সালে বাংলাদেশে ভয়ানক আকারে দেখা দেবে ক্যান্সার। আজকে সেটাই দেখা যাচ্ছে, কিন্তু এটার কারণ আরও অনেক আছে, আর কি শুধু একটা দুটা কারণ না, প্রচুর কারণ আছে। আচ্ছা, এই যে আমরা অনুষ্ঠানে খুব বেশি সময় আমাদের নেই, যে প্রতিরোধ সম্পর্কে যদি একটু বলতেন, কি কি নিয়ম, আপনি যদিও ধূমপানের কথা বলছেন, একটা টোটাল লাইফস্টাইল বা কী করানো উচিত যদি আমাদের দর্শক দেখতে বলতেন, কি নিয়ম মেনে চললে ফুসফুসের ক্যান্সার হওয়ার প্রবণতাটা কিছুটা কমবে? কারণগুলো যেগুলো বলছি ওগুলোর থেকে দূরে থাকতে হবে। ব্রয়লারের মুরগি খাওয়াটা নিষেধ করে দেই, অর্গানিক খাওয়ার জন্য করি, অ্যাডভাইস করি, এটাতে কম হবে। আর যতটুকু পারবে যে নিজের টেক কেয়ার নিজে করতে হবে। আমি আপনি বলে সবাইকে করতে পারবো না, এই জ্ঞানটা আমাদের দেশে খুব কম। এটা নিজে যদি সচেতন না করে তাহলে হবে না। আমি আপনি কত বলবো, আর আমি তো বলে যাচ্ছি আসার পর থেকে, হচ্ছে না। ইভেন আমি গাইবান্ধে একটা করলাম, জি, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আমাদের নিজেদের মধ্যে সচেতনতার আরো নিয়মগুলি তো আসলে অনেকেই জানেন না। ডাক্তার ইসলামউদ্দিন চৌধুরী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যারিস্টো ফার্মা এবং যমুনা টিভিকে। দর্শক, আসলে যেমনটি উনি বারবার বলছিলেন, আর্লি শনাক্ত করাটা খুব আসলে গুরুত্বপূর্ণ, কারণ যত আর্লি আসবেন তত চিকিৎসা করাটাও আসলে সহজ হয়ে যাবে। এবং যে নিয়মগুলি বললেন, ধূমপান পরিহার করা সহ অন্য নিয়মগুলি যদি আমরা একটু মেনে চলি, তাহলে দেখা যাবে যে এই যে ফুসফুসের ক্যান্সার থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারবো। এবং সকল একটা উনি বলে যে অর্গানিক খাবারগুলি খাওয়া, আমাদের যে প্রিজার্ভ যে ফুডগুলি রয়েছে সেগুলি থেকে দূরে থাকতে হবে, এবং এটা হেলদি লাইফস্টাইল সবচেয়ে যেটা বিষয়। এগুলো তো আসলে ইন্টারনেট ঘাটলে বা টিভিতে বা ইউটিউবে সবাই দেখছেন, কিন্তু সেলফ মোটিভেশন, আপনি নিজের মধ্যে আসলে সুস্থ থাকার যে একটা তাড়না, সেটা কিন্তু থাকতে হবে। তাতেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। আমরা সকলেই সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।